ধরেন 1200 কিলোর একটা বাইক আসছে, সেটারও 300 কমাইতে হবে তাদের। ধরেন 10,000 কিলোর একটা বাইক আসছে, সেটাও 5,000 কিলো কমাইতে হবে। মানে কমাইতে হবেই, এরকম কিছু শোরুম আছে। ওরা মোটামুটি বাংলাদেশে যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে বিজনেস করতেছে তাদের বেশ কয়েকটা শোরুমের সাথে আমার বেশ ভালো সম্পর্ক। আর এই জন্য আমার ভিডিওতে প্রচুর কমেন্ট এটা আসে যে কোন শোরুম থেকে বাইক কিনবো, বা অমুক শোরুমের বাইক কি ভালো হবে, বা তমুক শোরুমের বাইক কি ভালো হবে, বা কিছু। আমি তাদেরকে অনেককে অ্যান্সার করছি, প্লাস ভিডিওতে ওইভাবে আসলে বলা হয় না। এই জন্য আজকে একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব যে কোন শোরুম থেকে বাইক কিনবেন। কোনো পেইড প্রমোশন না, আমি কোনো শোরুমের নাম বলবো না, বাট আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যে ধারণা থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে কোন শোরুমের বাইক বা কোন ধরনের বাইক, মূলত নট অনলি শোরুম, জাস্ট কোন ধরনের বাইক, সেটা শোরুম থেকে হোক, সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে হোক, বা যদি কাস্টমারের হাত থেকে সরাসরি নিতে পারেন, কিভাবে ভালো হয় আর কি, কোনটা ভালো হয়, বা বাইক কিভাবে সিলেক্ট করবেন, এটার একটা আইডিয়া আজকের ভিডিওতে ট্রাই করবো। অ্যান্ড এই ব্যাপারটা আমার মাথায় আসছে কারণ কি, শুভ ভাই একটা বাইক কালেক্ট করছে, অ্যান্ড যাই হোক ওটার ব্যাপার আমি পরে কখনো বলবো। অ্যান্ড ওটার একটা ফটোশ্যুট করবে বিক্রির জন্য। আর বাইক বিক্রির জন্য যে ফটোশ্যুট করা বাকি, এইটার জন্য আমাকে একটু ডাকছে যে ভাই আমাকে একটু শিখায় দেন কীভাবে কী। তো চিন্তা করলাম আপনাদের সাথেও একটু পুরান বাইক বা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ব্যাপারগুলোও শেয়ার করি, প্লাস বাইকের শ্যুটে যাবো, এখন আগেরকার দিকে যাব। চলেন বের হই, ঘরে আর কথা না বাড়াই। আমি যেখানে কথা বলতেছি এখানে হলে আমাদের নারকেল গাছগুলো কাইটা রাখছে, তো পিছনে আসছিলাম দেখতে, তাই আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে গেলাম এখানে। চলেন বাইক স্টার্ট দিই। প্রথমত হচ্ছে আজকে আপনারা আমাকে মাফ করবেন, আমি ভিডিওটা শুরুই করতেছি ফুটপাথ দিয়ে চালাইতে, যেটা মোটেও উচিত না, বাট এইখানে ফুটপাথ ছাড়া এখন নিচে রাস্তা বলতে কিছু নাই, পুরাই মরুভূমি। অ্যান্ড খেজুর গাছও আছে বড় বড়, পুরাই পাম গাছ আর কি, পাম গাছ অ্যান্ড খেজুর। এটা কি খেজুর গাছ না পাম গাছ? খেজুর গাছের মতোই দেখতে, বাট কি জানি না। আচ্ছা যাক, এটা নিয়ে আর কথা না বলি। রাস্তা নেই, এদিকে বের হওয়ার জন্য ফুটপাথ দিয়ে যাওয়া লাগে, এই জন্য এদিক দিয়ে যাইতেছি, এই আর কি ব্যাপার। ও যেটা বলতেছিলাম, কথা ছেড়ে কথায় যাইতেছি কেন, মানে অফ টপিক কথাবার্তা কেন বলতেছি, সেটা হলো সেকেন্ড হ্যান্ড শোরুমের সাথে তো আমার ভালো সম্পর্ক, আপনারা জানেনই। আমি আসলে বিভিন্ন রকম বাইক চালাইতে হয়, এই কারণে বিভিন্ন রকম বাইক সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনি এবং তাদের কাছে বিক্রি করে দিই। এবং দেখা যায় অনেক সময় কিনি না, অনেক সময় ওনাদের কাছ থেকে বাইক নিয়েও চালাই, সম্পর্কের খাতিরে নিয়েও চালাইতে পারি। অ্যান্ড এই জন্য সেকেন্ড হ্যান্ড শোরুমে আমার প্রচুর যাওয়া লাগে। অ্যান্ড বিভিন্ন রকম ঘটনা আমি দেখি। প্রথমে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে বাইক মানুষ কেন, আমি এমনও দেখছি 7 কিলো 8 কিলোতে বাইক বিক্রি করে দিছে। 7-8 কিলো তো ভাই শোরুম থেকে বাসায় নিতেই লাগে, তাহলে কেন বিক্রি করে দিচ্ছে, এটার ঘটনা বলতেছি। তার আগে বলি, আমার পরিচিত একজন হচ্ছে 41 কিলোতে বাইক সেল করছিল, সে ওটা বাসায় নিয়েছিল, বাসায় নিয়ে একটু এলাকায় চালাইছে, আর এলাকায় চালায় জাস্ট শোরুমে যায় দিয়ে আসছে। 41 কিলো হয়েছিল যখন দিয়ে আসার সময় আমি ওর সাথে ছিলাম, তখন ধরেন 5-7 কিলো আমি সাথেই ছিলাম। এ হলো ব্যাপার। এরকম হয়, কিছু বাইক সে কিনছিল XSR, তার দেখে অনেক ভালো লাগছে, কিন্তু সে পরে দেখছে যে বাইকটা কমফোর্টেবল না। এন্ড একটা বাইক যদি কমফোর্টেবল না হয়, সে বাইকটা কিভাবে চালাবে বলেন? এই জন্য সে দিয়ে আসছে, সে ওটা XSR দিয়ে নিচে হচ্ছে CB150X হোন্ডা, ওইটা নিচ্ছিল, ভাবছে যে ওইটা কমফোর্টেবল। পরে ওইটা ওনাকে 70-71 কিলোতে আবার বিক্রি করে দিয়েছিল। তারপরে সে MT-15 নিয়ে এখন সে হ্যাপি কাস্টমার। দুইটা বাইকের কাহিনী এটা। অ্যান্ড 7 কিলোর যে ব্যাপারটা, ওই বাইকগুলা কিরকম কি হয়, ওইটা ওই যে অনেক সময় অনেকে লটারিতে জিতে ধরেন বাইক পেয়ে গেছে, বাইকটা ডেলিভারি নেওয়া লাগে, আসলে উনার নামে এই বাইকটা স্যাংশন হয়, অ্যান্ড উনার নামে এই পেপার হয়ে যায়, এই কারণে বাইকটা ওনার ডেলিভারি নেওয়া লাগে। অ্যান্ড ওই শোরুম থেকে দেখা গেছে যে সরাসরি সেকেন্ড হ্যান্ড শোরুমে আগেই কথা বলে রাখে, অথবা এমনও হয় যে ওই শোরুম থেকে হয়তো ট্রাকে করে নিয়ে আসে, যদি চালাইতে না পারে সেই ক্ষেত্রে 0 কিলোমিটারও থাকতে পারে বাইক, বা 1 কিলোমিটার, মানে মিটার একটু ঘুরবে খালি, এরকমও থাকতে পারে। ওই টেস্ট রাইডের ব্যাপারটা, যে বাইক ঠিক আছে কিনা দেখার জন্য, এরকম বাইকও সেকেন্ড হ্যান্ড মার্কেটে আসে। এই জন্য আমি বলবো যে একদম 0 কিলোমিটারের বাইকও সেকেন্ড হ্যান্ড হইতে পারে, মানে যে বাইকটা সেল হয়ে গেছে ওই বাইকটাই সেকেন্ড হ্যান্ড। অ্যান্ড যে বাইকটা সেল হয় নাই, ওটা থেকে কিছু বাইক আছে, যেমন রানারের কিছু বাইক আছে যেগুলো হচ্ছে মিটার ম্যানুয়াল মিটারের একটা সমস্যা হলো, আপনি যদি বাইক ধাক্কায়ও সামনে নেন তাও ওইটা মিটারে উঠে থাকবে, যেগুলো ওই যে কাটার মিটার, গোল কাটার মিটার, অ্যানালগ মিটার বলে যেগুলাকে। কিন্তু ডিজিটাল মিটার তো বাইক স্টার্ট না হলে আপনি যদি ধাক্কায় 100 কিলো নিয়ে যান তারপরে উঠবে না। আচ্ছা যাই হোক, মিটার খুলেও রাখা যায়, মিটারের লাইন যদি খুলে রাখেন, সেন্সর যদি খুলে রাখেন, সেক্ষেত্রে মিটারে কিন্তু রিডিং উঠবে না, এই আরেকটা ব্যাপার। যাক, এইগুলা নিয়ে আজকের কথা না, আজকের কথা হচ্ছে কোন শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে সেকেন্ড হ্যান্ড বাইকটা আপনার জন্য ভালো হবে
এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে এবং আমার উত্তর একটাই হয় যে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম কিন্তু নিজে বাইক বানায় না। আর যদি কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম বাইক নিজে বানায় তাহলে ওই শোরুম থেকে বাইক কিনবেন না, কারণ ওইটা একদম নতুন দেখা যাবে, কারণ ওটা তো তারা বানাইছে, মানে ওই নতুনটা তারা বানাইছে, বাইকটা হয়তো অত নতুন ছিল না। এরকম শোরুম থেকে আমি বলবো বাইক না কেনার জন্য। বাইকটা কিনবেন এমন শোরুম থেকে যারা সেলারের কাছ থেকে কিনতেছে, এন্ড সেলারের কাছ থেকে কেনার যে বাইকটা যেভাবে সেল হয়েছে ওইভাবেই বিক্রি করে দিতেছে, তাহলে মোটামুটি আপনি দামও একটু কমে পাবেন। অ্যান্ড আপনার যদি কোনো কিছু মড করার থাকে বা কোনো কিছু টাচ আপ করার থাকে বা একটু স্ক্র্যাচ থাকলে ওগুলো যদি ঠিক করার থাকে বা ভাঙ্গা ঠাঙ্গা ঠিক করার থাকে তাহলে ওটা আপনি করে নেবেন নিজের মতো করে, খরচও কম পড়বে। কোনো একটা সেকেন্ড হ্যান্ড শোরুম যদি কোনো একটা বাইক টাচ আপ করে সেটার পেছনে যদি 1000 টাকা খরচ হয়, আপনার কাছ থেকে বিল করবে 5000 টাকা, মানে 5000 বেশি লাভ করার ট্রাই করবে। এবং যদি সে না বলে ওইটা টাচ আপ হয়েছে তাহলে ওইটা নতুন হিসেবে আপনার কাছ থেকে বাইকের দাম আরও বেশি রাখবে। এই জন্য আমি বলবো এমন শোরুম থেকেই বাইক কিনবেন যেখানে মিটার টেম্পারিংয়ের ব্যাপারটা থাকবে না, যেখানে বাইক টাচ আপের ব্যাপারটা থাকবে না, এবং থাকলেও খুব কম। আসলে থাকবে না এটা বলাও মুশকিল, কারণ অনেক সময় দেখা যায় একটা বাইকের সব নতুন, শুধু এই ব্রেক লিভারের মাথায় একটু ঘষা লাগছে, এই লিভারটা বদলায় দিলে বাইকটা একদম নতুন। সেক্ষেত্রে অনেক শোরুম এগুলা বদলায়, অনেক শোরুম, আমি সব শোরুমের কথা বলতেছি না। আবার অনেক শোরুম এমনও আছে বাইকের এক সাইডের সব ভেঙে গেছে, ওইটারে ধরেন যে নামমাত্র মূল্যে কিনে এনে পুরা কিট টিট চেঞ্জ করে নতুন বলে আপনাকে বিক্রি করে দিবে, এরকম শোরুমও আছে। এই জন্য শোরুম সিলেকশন অবশ্যই জরুরি না তা না, কারণ শোরুমের রেপুটেশন যে ব্যাপারটা, কোনো ভালো শোরুম এই কাজগুলো আপনার সাথে করবে না। কারণ বাইকগুলা যখন আপনি বিক্রি করতে যাবেন বা আমি বিক্রি করতে যাব, তখন দেখবেন যে আমরা বাইকের কিলোমিটার যদি 5000-এর নিচে হয় তাহলে টার্গেট করি এক শোরুম, বাইকের কিলোমিটার যদি 50,000-এর উপরে হয় তাহলে টার্গেট করি আরেক শোরুম, যেগুলা কই যাবে। এন্ড কোনো জায়গায় দেখবেন না 50,000 কিলোর বাইক বিক্রি হইতেছে, ওই দেখলে মনে হবে যে 1 লাখ কিলো চলে গেছে, কিন্তু মিটারে দেখবেন 10,000। ওই মিটার টেম্পারিং করা দোকান থেকে বাইক না কিনাই ভালো, কারণ ওটা বাইকের রিয়েল ইনফরমেশন, যেহেতু তারা মিটারের ইনফরমেশনই ঘুরায় ফেলছে, তার মানে বাইকের হোল ইনফরমেশনই রং পাবেন আপনি। এই জন্য বাইক কেনার জন্য আমি বাইক কিনতে কি কি ব্যাপার খেয়াল রাখতে হবে এগুলার অনেকগুলা ভিডিওই বানাইছি, ওইগুলা খেয়াল রেখে বাইক কিনেন, সব জিনিসগুলা চেক করেন, এরপরে শোরুম আপনার জন্য কোনো ফ্যাক্ট হবে না, তারপরে দামাদামি করে বাইক কিনেন। অ্যান্ড বাইকের আউটলুকের চেয়ে বাইকের ভেতরের ব্যাপারগুলো ঠিক আছে কিনা দেখেন। আউটলুক আপনি চাইলে অল্প টাকা খরচ করে ঠিক করে নিতে পারবেন। অ্যান্ড আউটলুক উল্টাপাল্টা থাকলে একটা সুবিধা আছে, ওই বাইকের দাম একটু কম হয়, অ্যান্ড কম দামে কিনে আপনি ওই জিনিসগুলো একটু টাচ আপ বা ওইগুলো একটু চেঞ্জ করে নেবেন, দেখবেন বাইক আবার জিঙ্গালালা। এই হলো অবস্থা। এখানে কি একটা হুদাই জটলা বাইধা আছে, এই টপিকে আর নতুন কিছু মনে পড়তেছে না, কি যেন বলতে চাইছিলাম আরো। আচ্ছা দাঁড়ান আরেকটু সামনে যাই, আবার মনে পড়লে আবার আসতেছি। আমি এই জ্যাম ট্যাম দেখে টপিক ভুলে গেছি। সুন্দর রাস্তায় আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমার মনে পড়ছে, সেটা হলো রেজিস্টার্ড বাইক আর আনরেজিস্টার্ড বাইক, মানে নাম্বার করা এবং নাম্বার ছাড়া বাইক। দেখা যায় সেকেন্ড হ্যান্ড বাইকগুলা ঢাকায় আমরা যারা থাকি, আমরা অন্য যদি কোনো জায়গার নাম্বার করা থাকে, সেটা রাজশাহী হোক, খুলনা হোক, যশোর হোক, বরিশাল হোক বা ঝিনাইদহ হোক বা যেখানেই হোক, ঢাকার বাইরের অন্য কোনো বিআরটিএ যদি হয় তাহলে ওই বাইকগুলো ঢাকায় আমরা কিনতে চাই না বা কাস্টমার কিনতে চায় না, বা বিভিন্ন রকম ঝামেলা আমরা মনে করি, যদিও ঝামেলা নাই। আবার ঢাকার বাইক অন্যান্য এলাকায় কিনতে চায় না, যেমন সিলেটের লোক সিলেটের বাইকে কিনবে, সিলেট মেট্রো সিলেটের রেজিস্ট্রেশন হলে কিনবে অথবা কিনবে না, এরকম হচ্ছে ব্যাপারটা। এটারও একটা ব্যাপার স্যাপার আছে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড বাইক যদি আপনি কিনেন, এখানে আপনার ধোকা খাওয়ার একটা ছোট্ট চান্স থাকবে, আবার ওখান থেকে বের হয়ে আসার একটা চান্স থাকবে। আনরেজিস্টার্ড বাইক যদি কিনতে চান তাহলে অফিসিয়াল কেনার ট্রাই করবেন, অফিসিয়াল সার্ভিস বই বা সার্ভিস বই আছে এরকম বাইক কেনার ট্রাই করবেন। সার্ভিস বইয়ের মধ্যে কিলোমিটার লেখা থাকে, কত কিলোমিটারে কতবার সার্ভিস করছে ওইটা। এবং যদি আনঅফিসিয়াল কিনেন, যদি সার্ভিস বই না থাকে, তাহলে একটা প্রবলেমে পড়বেন। যদি 10,000 কিলোমিটারের বাইক আনরেজিস্টার্ড হয়, সেটা যদি আপনাকে কিলোমিটার কমায় বিক্রি করে দেয় আপনার কাছে, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না, আপনি একটু এই জায়গায় একটু ধরা খাবেন। এই কারণে অফিসিয়াল বাইক মানুষ কিনতে বলে, সেটা হোন্ডা হোক, সুজুকি হোক বা ইয়ামাহা হোক বা টিভিএস হোক, অন্য যে কোনো, মানে অফিসিয়ালি যদি কিনেন তাহলে কিলোমিটারটা আপনি দেখতে পারবেন যে একটা সার্ভিস, দুইটা সার্ভিস, কত কিলোতে কতবার করাইছে, এবং ওর নিচে চাইলেও কিলোমিটার নামে আপনাকে বেচতে পারবে না। বা সার্ভিস বই নাই বললে ওই ধরনের বাইক একটু কেনা থেকে বিরত থাকবেন। দুইটা চাবি যাতে থাকে এরকম বাইক কিনবেন, একটা চাবি যদি থাকে তাহলে আরেকটা চাবি চোরের হাতেও থাকতে পারে। আমি লাস্টে একটা ভিডিওতে এই কথা বলছিলাম, রিপিট করলাম। এই হলো ব্যাপার। এই সমস্ত ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, সেটা আপনি যেই শোরুম থেকেই বাইক কিনেন। এবং আস্তে আস্তে এগুলা আসলে একদিনে আমি শিখি নাই, এই জিনিসগুলা দেখাও যেমন জরুরি, না দেখলেও প্রবলেম নাই। আবার কিছু কিছু শোরুম আছে, কিছু কিছু প্রোডাক্ট আছে মায় বানায় পুঁতে বেচে, ঠিক
ঠিক ওই রকম নাম তো আসলে আমি বলতে পারতেছি না, কিছু শোরুমে এমন আছে ওদের একটা মানসিক একটা সমস্যা, মিটার টেম্পারিং করতেই হবে। ধরেন 1200 কিলোর একটা বাইক আসছে, সেটারও 300 কমাইতে হবে তাদের। ধরেন 10,000 কিলোর একটা বাইক আসছে, সেটাও 5,000 কিলো কমাইতে হবে, মানে কমাইতে হবেই। এরকম কিছু শোরুম আছে, ওরা দেখা যায় যে ওই ধরনের বাইকেরই আসলে বিজনেস করে। এবং আপনি যে বাইকটা টার্গেট করবেন, যে বাইকটা আপনি কিনবেন, দেখবেন যে সে বুঝবে, সে এমনভাবে বলবে যে ওইটা মিটার টেম্পারিং এরকম, বাট আপনি যেটা পছন্দ করছেন এটা কিন্তু অরিজিনাল মিটার। মানে এরকম বিজনেস আমি দেখছি। ছোটখাটো কিছু শোরুম আছে, এমনকি কিছু বড় শোরুমও আছে, আপনি ভিতরে ঢুকলে দেখবেন 50-60টা বাইক কিন্তু ওইভাবে বিক্রি করতেছে। এই কারণে সুনাম আছে এরকম শোরুম থেকে বাইক কিনেন। তাদের কাছে যদি আপনি ঠকেনও, টাকায় ঠকবেন, প্রোডাক্টে ঠকবেন না। আপনার কাছ থেকে হয়তো দাম একটু বেশি রাখবে, বাট প্রোডাক্টটা আপনি ভালো পাবেন। কিন্তু মানে এখন আশপাশে কোনো শোরুম না পড়ে গেলেই হয় আমার, মানে উল্টাপাল্টা এরকম রাস্তার পাশের অনেক শোরুম গড়ে উঠছে ইদানিং না, এরাই আসলে মেইন ব্যবসায়ী, এরাই আসলে পুরানা ব্যবসায়ী। আমি বাইকের সাথে জড়িত 2007-8 এরকম থেকে, তখন থেকে আমি এই ধরনের শোরুম দেখতেছি যারা মিটার টেম্পারিং করে। কিন্তু রিসেন্ট লাস্ট 2-4-5 বছরে কিছু ভালো শোরুম আসছে যারা মোটামুটি সততার সাথে ব্যবসা করতেছে এবং আপনাকে একটা ভালো বাইক দেওয়ার ট্রাই করতেছে। অবশ্যই অন্যান্য শোরুমের চেয়ে তাদের কাছে একটু দাম বেশি, কারণ তারা আসলে তাদের বাইক কেনাও বেশি পড়তেছে। অ্যান্ড শুরুতে একটা কথা বলছিলাম, আরেকবার রিপিট করি, কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম বাইক বানায় না, তো তারাও তো বাইকটা কোনো না কোনো জায়গা থেকে কালেক্ট করে। আপনার জন্য একটা ভালো বাইক কালেক্ট করতে তাদেরও তো খরচ করতে হবে, এই জন্য ভালো বাইক ভালো দাম দিয়ে কিনেন। অ্যান্ড আবারও বলি, উল্টাপাল্টা জায়গা থেকে বাইক কিনেন না, অমুক মোটরসে যায়েন না, দেখবেন যে পরে হাই করতে হবে। বা ওই বাইকটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার তো বাদই হয়ে গেছে রে ভাই, বাইকের নাম ট্রান্সফার। আপনি যে বাইকটা কিনবেন সেটা রেজিস্টার্ড হোক বা আনরেজিস্টার্ড হোক, বাইকটা কোত্থেকে আসছে, কোন শোরুম থেকে আসছে, তার কাছেই কি মেইন, নাকি সে অন্য জায়গা থেকে কালেক্ট করে আপনাকে বাইকটা দিচ্ছে। দেখবেন ছোট ছোট জুতার দোকানে, এক দোকানে জুতা না থাকলে আরেক দোকান থেকে টেনে এনে দেন আপনাকে ওই জুতাটা মানে আপনার জন্য এনে দেয়, কালেকশন করে দেয়। কিন্তু বড় বড় শোরুম যেটা অ্যাপেক্স, বাটা, কখনো কি দেখছেন আপনি বাটায় যায় বলছেন যে অ্যাপেক্সের জুতা লাগবে, অ্যাপেক্স থেকে এনে দিছে, বা অ্যাপেক্সে যায় বলছেন বাটার জুতা লাগবে, সে বাটা থেকে এনে দিছে? দিবে না, কারণ তাদের নিজস্ব প্রোডাক্টের প্রতি তাদের একটা আস্থা আছে, ভরসা আছে, তারা নিজেদেরটাই নিজেরা বেচে। কিন্তু ছোট ছোট শোরুম যাদের কোনো নিজস্ব ব্র্যান্ড ভ্যালু নাই, একটা দোকানের জিনিস আরেক দোকানে টান দিয়ে নিয়ে বেচতেছে, ঠিক ওরকম টান দিয়ে নিয়ে বেচা দোকান থেকে বাইক নিয়েন না, নাম ট্রান্সফারে ঝামেলায় পড়বেন। এবং যেই দোকান থেকে বাইক কিনেন, নাম ট্রান্সফারটা যাতে আপনার নামে হয়ে যায়, এটা গ্যারান্টি নিয়ে তারপরেই ওই দোকান থেকে বাইক কিনেন, বা টাকা বাকি রাখেন যে নাম ট্রান্সফার হইলে বাকি টাকা দিব। যদিও বাকিতে আপনারা বাইক দিবে না, কারণ আপনারা তো বাইকের দোকানদার চিনে না, কোনো দোকানে আপনাকে বাকিতে বাইক দিবে না, এই হচ্ছে ব্যাপার। এই একটা বড় ইস্যু বাইকের পেপার। কারণ ওই যেই শোরুমগুলোর কথা বলছি, অল্প দামে আপনাকে বাইক দিয়ে দিবে, হ্যাঁ অনেক কমই আপনাকে বাইক দিবে, তারপরে বাইক হচ্ছে বিভিন্ন রকম টাচ আপ করা থাকবে বা ঠিকঠাক করা থাকবে। এবং ওনাদের বিজনেসের আরেকটা ধরন কি জানেন? আরেকটা ধরন হচ্ছে, আপনি ওনাদের কাছ থেকে বাইক কিনবেন ঠিক আছে, কিন্তু সেই বাইকটা আপনি আপনার নামে যখন ট্রান্সফার হবে না, তখন আপনি কিন্তু উনাদের ছাড়া অন্য কারো কাছে ওই বাইক বেচতেও পারবেন না। কে কিনবে আপনার কাছ থেকে? আপনার নামে তো বাইক না। সেকেন্ড মালিকের বাইক কাছ থেকে বা থার্ড মালিকের বাইক মানে কাছ থেকে কেউ বাইক কিনতে চায় না, এই জন্যই। কারণ আপনি তো চাইলে ওটা বিক্রি করে নাম ট্রান্সফার করে দিতে পারতেছেন না, ওই শোরুমের কাছে আপনার যেতে হবে, আপনি বলবেন আমি এই বাইক বিক্রি করে দিতে চাই, এবং তখন তারা জানে আপনি তাদের কাছে ধরা, আপনাকে যা তা দাম অফার করবে, হ্যাঁ আপনার ওই দামেই তাদেরকে দিয়ে আসতে হবে। এ হলো অবস্থা। গোমর শিখাইয়া দিলাম ভাই, মানে অনেক কিছু এগুলা আসলে অনেকে বলতে ভয়ও পায়, বাট আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ আপনাদের এটা জানা উচিত, সতর্কতার খাতিরে আপনার এই জিনিসগুলো জানা উচিত। এই তো ভাই, আমি এগুলা নিয়ে আর কথা বলবো না, পরে বিপদে পড়তে হবে ভাই রে ভাই। মজা করছি, আমি এই বিপদের ভয় পাই না ভাই। আমি আপনাদের জন্য সবসময় এগুলা বলে যাব, কারণ আমি চাই না যে আমার কোনো সাবস্ক্রাইবার কোনো একটা বাইক কিনে ধোকা খাক। আমি চাই আপনারা জ্ঞান বুদ্ধি নিয়ে একটা ভালো বাইক অলওয়েজ কেনার জন্য মানে রেডি থাকেন। এ হচ্ছে ব্যাপার। চলেন আমরা এবার কাজে যাই। দুইটা N160 নিয়ে আমরা চলে আসছি এখানে, আর এখানে চলতেছে চরম ফটোশ্যুট। আমি কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম, কিন্তু আমার ছবি ভালো হইলেও ছবির কিছু আবার গোমর আছে এই সমস্ত কাজে। শিখলাম আর কি, ওইটা আমার ঠিক ছিল না, এই জন্য অস্ট্রু ভাই আবার নিজে ট্রাই করতেছে। এই ভাই খুব আগ্রহ সহকারে এটা শিখতেছে, কারণ এর কোনো একটা উদ্দেশ্য আছে। এটা ওনার সব কাজে কি জানেন, বেজাবিরের মতো চুপ করে শিখবে, এইপর অন্য জায়গায় যখন যাবে তখন খেলটা দেখাবে, কারণ শিখা বলাইছে তো। এক জায়গা থেকে শিখবে, ওটা খাটাবে আরেক জায়গায়। দেখ দুইটা N160 আছে এখানে, একটা হলো এটারও নাম্বার নাই, ওই যে আরেকটা ওইটারও মনে হয় নাম্বার নাই।
দুইটা বাইক হলো ওনারা সেল করার জন্য আনছে। অ্যান্ড এটার সম্ভবত কিলোমিটার অনেক কম, দেখেন চাকার দাগও এখানে একদম ক্লিয়ার আছে। আর এইটা কিলোমিটার হচ্ছে, যদি আমি এখানে দেখি তাহলে সম্ভবত 3000-এর নিচে, কারণ চাকার দাগটা কিচ্ছু যায় না। হ্যাঁ 2842, 2842 এটার কিলোমিটার অনলি, তার মানে একদম নতুনই বলা যায়। এটার হেডলাইট জ্বালায় ছবি তুলবেন? সব বাইকের হেডলাইট জ্বালায়, হেডলাইট ছাড়া ছবি তুলতে হয় বিভিন্নভাবে, যেভাবে মানে যাতে একটা কাস্টমার বাইক দেখলে ওই বাইকটাকে ছবি দেখেই ঠিক করে ফেলতে পারে যে আসলে বাইকটার কন্ডিশন কী বা বাইকটা নেওয়ার মতো কিনা। কোনো খুঁত যদি থাকে ওইটারও একটা ক্লোজ শট দিয়ে দেওয়া হয় যে এখানে একটা দাগ আছে বা কোনো কিছু। তুমুল ফটো সেশন চলতেছে। আমি এখন যখন ভিডিও রেকর্ড করতেছি তখন সময় কয়টা বলতে পারবেন? কিভাবে পারবেন বলেন? এই যে এখানে দেখলে বলতে পারবেন 11:47 বাজে। আর আমরা এই দোকানে বসছিলাম, একটু হালকা খাওয়া দাওয়া করছি। আর আরেকটা ব্যাপার যেটা হয়েছে, আমার বাসার কিছু লোকজন আসছিল এদিকে একটা কাজে, অ্যান্ড ওই বাইকের শ্যুট টুট শেষ করে দেন আপলোড দিল শোভাইয়ের ছবিগুলো ওনাকে দিয়ে দেন হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বারদেরকে একটু সময় দিছি। অ্যান্ড ওই সময় দেওয়ার পর সব কিছু শেষ করে ওনাদের গাড়িতে তুলে বিদায় দিয়ে এই টাইমটা লেগে গেছে। অ্যান্ড একসাথে এখানে সবাই বসছিলাম, তারপরে সবাই যার যার মতো এবার চলে গেল। আর আমার একটু বেশি রাত হয়ে গেছে, 11:48, মানে বাসায় যেতে যেতে হয়তো 12:15 বা 12:30 বাজবে। এই হচ্ছে ব্যাপার। আজকে ছোট্ট একটা কাজ ছিল, যে শুভ ভাইয়ের একটু ট্রেনিং দিলাম ছবি তোলার। ফটোগ্রাফি পারলে কিছু সুবিধাও আছে, ওনাকে জাস্ট হালকা পাতলা ট্রেনিং দিতে পারছি। কখনো একদিন বড় ধরনের যখন শ্যুট করবো আপনাদের সাথেও শেয়ার করবো না ফটোগ্রাফির ব্যাপার স্যাপার। আগে আমি আমার চ্যানেলে ফটোগ্রাফি নিয়ে অনেক ভিডিও বানাইছি, ফটোগ্রাফি টিউটোরিয়ালও বানাইতাম। আমার ফার্স্টে এটাই উদ্দেশ্য ছিল যে ফটোগ্রাফির টিউটোরিয়াল অ্যান্ড বিভিন্ন ধরনের ফটোশ্যুটের লাইভ ভিডিও এগুলা দেখাবো। বাট পরবর্তীতে তো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই দিকেই ফোকাস করলাম। অ্যান্ড আপনাদের ভালোবাসাও পাইছি, সব মিলা ভালোও লাগতেছে। অ্যান্ড এখানেই রয়ে গেলাম আর কি। এই তো অবস্থা। তাহলে এখন কোন দিক দিয়ে যাব? আগারগা থেকে বের হয়ে মেট্রো রেল লাইনে আসলাম। তো রাস্তাঘাট যেহেতু ফাঁকা আছে, 10 নম্বরের দিকে আর নাই যাই। গরম, প্রচণ্ড গরম। তো এদিক দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এদিক দিয়ে বের হয়ে যাই, তাহলে বাতাস খেতে খেতে সুন্দর একটা রাইড করতে করতে গান গাইতে গাইতে চলে যাওয়া যাবে। আর সামনে আপনাদের কাছ থেকেও এখন বিদায় নিয়ে নেওয়ার সময় আসলে। এখন আর ওইদিকে রাস্তাঘাট দেখানোর কিছু নাই, অন্ধকারে ভালোও লাগে না। অ্যান্ড রাতে অনেক উল্টাপাল্টা গাড়ি টাড়ি চলে, রেস্টেস করে রাস্তায়, এই জন্য একটু কেয়ারফুলি আসলে বাইকটা নিয়ে বের হলে চালাইতে হয়। এই তো, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোট্ট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখা হবে আবার সামনের ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right.